আমি ধরেন গত 5.5 মাসের রাজনীতি যদি মূল্যায়ন করি তাহলে এটা বলবো যে এর আগে 15 বছরে অসহিষ্ণুতা ছিল অথবা পরম দমনের জন্য যে নিষ্ঠুরতা ছিল, যে কণ্ঠ বন্ধ করবার জন্য, কণ্ঠ রোধ করবার জন্য, রুদ্ধ করবার জন্য চেষ্টা ছিল, এইটার কোনো লক্ষণ এখন পর্যন্ত নাই। রাজপথের রাজনীতি এখন পর্যন্ত করা যায়, করা যাচ্ছে, তবে সেটা কতখানি যুক্তিসিদ্ধ, কতখানি মানুষের মনকে স্পর্শ করতে পারবে, কতখানি মানুষ সেটাকে যুক্তিসিদ্ধ মনে করবে, এগুলো দেখার ব্যাপার আছে। না, বিষয়টা হচ্ছে যে রাজপথে তো জামাত থাকার কোনো যৌক্তিক কারণ এই মুহূর্তে নেই। একটাই কারণ থাকতে পারে, তারা রাজপথ ফাঁকা রাখতে চাচ্ছে না। যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, 14 সাল থেকে 24 সাল পর্যন্ত জাতীয় পার্টি সংসদে ছিল, বিরোধী দলে ছিল, মন্ত্রীতে ছিল, রাজপথে আন্দোলনের মুখে ছিল না। এটা একটা যৌক্তিক অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধে। তো সেই অভিযোগটা জামাত রাখতে চাচ্ছে না, জামাত রাজপথ থাকতে চাচ্ছে, অথবা জামাত ধরেই নিচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হবে, বর্তমান সরকার পতন হবে, সেই পতনে তার অবদান, কন্ট্রিবিউশন তিনি ইতিমধ্যেই রেখে দিচ্ছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর সবচাইতে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আমাদের এই 2024-এর জুলাই অভ্যুত্থান। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত হয়েছে, 6 মাস চলছে। তো এর মধ্যে আমাদের স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা ছিল, জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তন আসবে এবং রাষ্ট্র সংস্কার হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ফাংশন করবে এবং অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে এখানে যারা রাষ্ট্র শাসন করবে তাদের মধ্যে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে, মানবিক মূল্যবোধ তাদের মধ্যে থাকবে এবং বিরোধী দলের মধ্যেও প্রতিহিংসা রাজনীতি থাকবে না। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে ভারতে বসে সংবাদ সম্মেলন নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, তার সঙ্গে আবার অতিরিক্ত মাত্রায় যুক্ত হচ্ছে 11 দফা দাবিতে রাজপথ আন্দোলনের যে ঘোষণা সেটি, এবং সবকিছু মিলে আমাদের দেশের রাজনীতি, দেশের বাইরের রাজনীতি, আসলে সবকিছু মিলে কি চলছে সেই সকল প্রশ্নের উত্তর জানবো আজ আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছি নিউজ 24, আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন, আরো একজন আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার হাতের ডান পাশ থেকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাওলানা গাজী আতাউর রহমান, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব জাতীয় পার্টি, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতির রাজপথ। আমরা একটু এটা দিয়ে শুরু করতে চাই। গাজী আতাউর রহমান, একটু বলবেন যে রাজনীতির রাজপথ এই মুহূর্তে কতটা মসৃণ, কতটা বন্ধুর? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সকল দর্শক শ্রোতা বন্ধুগণকে। আজকে নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে নির্বাচনের মধ্য দিয়ে। এর আগে দেশে একটি বড় ঘটনা ঘটেছে। 1971-এর মুক্তিযুদ্ধের পর সবচাইতে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আমাদের এই 2024-এর জুলাই অভ্যুত্থান। আজকে 7ই আগস্ট, গত 2024-এর 5ই আগস্ট তৎকালীন ফেসিবাদী শক্তির প্রতিভূ শেখ হাসিনা তিনি দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। আজকে 2 বছর অতিক্রান্ত হলো। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত হয়েছে, 6 মাস চলছে। তো এর মধ্যে আমাদের স্বাভাবিকভাবেই একটা প্রত্যাশা ছিল, জুলাই অভ্যুত্থান পরবর্তী মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তন আসবে এবং রাষ্ট্র সংস্কার হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ফাংশন করবে এবং অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে এখানে যারা রাষ্ট্র শাসন করবে তাদের মধ্যে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে, মানবিক মূল্যবোধ তাদের মধ্যে থাকবে এবং বিরোধী দলের মধ্যেও প্রতিহিংসা রাজনীতি থাকবে না। সরকারি দল, বিরোধী দল সকলের মধ্যেই
রাজনীতিতে একটা চমৎকার সমঝোতা সমন্বয় থাকবে, দেশের জন্যে, দেশের স্বার্থে সবাই রাজনীতি করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা নির্বাচনের পরে সেই চিত্রটা দেখতে পাচ্ছি না। আসলে ফেসিবাদ তো কোনো দলের নাম বা কোনো সরকারের নাম না, ফেসিবাদ হলো একটা কালচারের নাম। তো আমরা আসলে সেই 24-এর অভ্যুত্থানের আগে আমরা সরকারের মধ্যে যেই কালচারগুলো দেখেছি, এই 12ই ফেব্রুয়ারির পরে সবচেয়ে এই সরকার, নতুন সরকারের মধ্যে সবচেয়ে নেই এমন না, বরং কিছু কিছু কিন্তু তাদের মধ্যেও ফুটে উঠছে। এবং আমাদের যে বড় একটা প্রত্যাশা ছিল, বিশেষ করে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যেই প্রত্যাশা ছিল এবং আমাদের মধ্যে একটা অঙ্গীকারও ছিল। আমরা অনেক দিন বসেছিলাম, মান্না ভাই এসেছেন এখানে, আমিও ঐক্যমত্য কমিশনে আলোচনায় ছিলাম, মান্না ভাইও ছিলেন দীর্ঘ সময়। তো ওখানে আমাদের মধ্যে একটা মতপার্থক্য ছিল, তারপর আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যস্থতায় একটা সনদ স্বাক্ষরিত হয়েছিল, যেটা জুলাই জাতীয় সনদ নামে, যে সনদটা পরবর্তীতে গণভোটেও গেছে। তো আমাদের ছিল যে নতুন সরকার যারাই আসবে, কমপক্ষে মিনিমাম যে সমস্ত জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গণভোটের মাধ্যমে যেটা জনগণ গ্রহণ করেছে, এটা তারা বাস্তবায়ন করবে। এবং এটা বাধ্যবাধকতাও ছিল যে 6 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে কিছু মৌলিক জায়গায়, যেখানে আসলে জবাবদিহিতার জায়গাগুলো, এগুলো থেকে সরকার সরে আসছে। তো এই জন্য আমাদের মনে প্রশ্ন জাগছে এবং আসলে রাজনৈতিক অস্থিরতাটাও কিছুটা ফুটে উঠছে আমরা দেখছি। যেমন বিরোধী দল এই গত 1-2 দিনের মধ্যে যে কর্মসূচিগুলো দিল, এটা সচিবালয় ঘেরাও, এটা তো একটা কঠিন কর্মসূচি। একটি সরকার, আমরা অতীতে দেখেছি, কোনো সরকারের 5-6 মাসের মধ্যে এই জাতীয় কঠিন কর্মসূচিতে কিন্তু আমরা কোনো বিরোধী দলকে যেতে দেখি নাই। তো অথচ দেখলাম যে আমরা যে একেবারে বিরোধী দলীয় প্রধান সহ তারা এখানে সচিবালয় ঘেরাওয়ের জন্যে সেখানে এমন একটা কঠিন কর্মসূচিতে গেল। তো এগুলো আলামত আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে না, আমরা এগুলো প্রত্যাশা করি নাই। জি, ধন্যবাদ। আপনার কাছে আমরা আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। স্বাগত আপনাকে। আজকে আমরা কথা বলছি, আমাদের যে আলোচনা বিষয় সেখানে আছে রাজনীতির রাজপথ। আমরা একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে রাজনীতির রাজপথ এই মুহূর্তে কতটা মসৃণ, কতটা বন্ধুর? রাজনীতির রাজপথ, জি, শব্দটা আমার কাছে খুব পরিচিত না, মানেটা আমি বুঝতে পারছি। রাজনীতি ধরেন এখনো পর্যন্ত রাজপথে তো গড়ায়নি, গড়াতে শুরু করেছে বলে মনে হচ্ছে। এইটা কতখানি মসৃণ, কতখানি বন্ধুর, কতখানি কণ্ঠকীর্ণ, এগুলো দেখতে হবে, বুঝতে হবে। কারণ একটা বড় পরিবর্তন তো বাংলাদেশের রাজনীতিতে হয়ে গেছে 5ই আগস্টের ঘটনার মধ্যে দিয়ে 2 বছর আগে। সেখানে এক্সপেকটেশন, যেরকম ভাই বলছেন, যেরকম করে যে এটা আরও পরিশীলিত হবে, আরও সহিষ্ণু হবে, পর্বতকে ধারণ করবে এবং যতদূর সম্ভব ব্যাপারগুলো পার্লামেন্টের মধ্যে নির্ধারিত হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে। সেইটা পার্লামেন্টের গণ্ডি ছাড়িয়ে রাজপথে এসে গেল যেহেতু, তারপর আমি যেটা দেখছি তা হচ্ছে যে সচিবালয় ঘেরাও হলো, খুব ছোট কর্মসূচি নয়, এবং একটা জোটের পক্ষ থেকে দেওয়া হলো। জোটের মূল নেতাগুলো সেখানে এসে গেছেন, এসে কাজ করেছেন, কিন্তু ওইখানে খুব বড় রকম কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। আমি ধরেন গত 5.5 মাসের রাজনীতি যদি মূল্যায়ন করি, তাহলে এটা বলবো যে এর আগে 15 বছরে যে অসহিষ্ণুতা ছিল অথবা পরমত দমনের জন্য যে নিষ্ঠুরতা ছিল, যে কণ্ঠ বন্ধ করবার জন্যে, কণ্ঠ রোধ করবার জন্যে, রুদ্ধ করবার জন্য চেষ্টা ছিল, এইটার কোনো লক্ষণ এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত কোনো বড় ধরনের ঝামেলা হয়নি, 7 এক্সেপ্ট এই ছাত্রদের মধ্যে যেটা ঘটে গেল সেটা, এটা আবার আরেক দিক থেকে বড় ধরনের ঘটনা। তো এটাকে ঠিক রাজপথের রাজনীতি বলবো না আমি এখনো পর্যন্ত। সেদিক থেকে যদি দেখি তাহলে রাজপথের রাজনীতি এখন পর্যন্ত করা যায়, করা যাচ্ছে। তবে সেটা কতখানি যুক্তিসিদ্ধ, কতখানি মানুষের মনকে স্পর্শ করতে পারবে, কতখানি মানুষ সেটাকে যুক্তিসিদ্ধ মনে করবে,
এগুলো দেখার ব্যাপার আছে। জি, আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, একটু আপনার কাছে আমার একই প্রশ্ন থাকছে। আমরা যেহেতু আজকে অন্যান্য সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়েও আলাপ করব, কিন্তু যেহেতু বিষয় আমাদের এটা, সেটা নিয়ে আগে একটু আলাপ করে নিই। একই প্রশ্ন। না, বিষয়টা হচ্ছে যে রাজপথে তো জামাত থাকার কোনো যৌক্তিক কারণ এই মুহূর্তে নেই। একটাই কারণ থাকতে পারে, তারা রাজপথ ফাঁকা রাখতে চাচ্ছে না। যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, 14 সাল থেকে 24 সাল পর্যন্ত জাতীয় পার্টি সংসদে ছিল, বিরোধী দলে ছিল, মন্ত্রীতে ছিল, কিন্তু রাজপথে আন্দোলনের মুখে ছিল না। এটা একটা যৌক্তিক অভিযোগ জাতীয় পার্টির বিরুদ্ধে। তো সেই অভিযোগটা জামাত রাখতে চাচ্ছে না, জামাত রাজপথ থাকতে চাচ্ছে, অথবা জামাত ধরেই নিচ্ছে বর্তমান সরকার ব্যর্থ হবে, বর্তমান সরকার পতন হবে, সেই পতনে তার অবদান কন্ট্রিবিউশন তিনি ইতিমধ্যেই রেখে দিচ্ছে, এবং সে বিএনপির সাথে পুরোপুরি মিক্সড হচ্ছে না। যদিও আমি মনে করি ভেতরে ভেতরে জামাত, বিএনপি, এনসিপি সম্পূর্ণ একটি দল, রাজপথের রিফ্লেকশনটা একটু ডিফারেন্ট হচ্ছে, বা একটা গোষ্ঠীর দল। তো রাজনীতি তো হচ্ছে অঘটন ঘটন প্রতিবেশী, কখন কি ঘটবে বলা খুব মুশকিল। তো সেদিক থেকে জামাত একদিকে যেমন বিএনপির সাথে সখ্যতা রাখছে, একদিকে রাজপথে তারা যথেষ্ট শক্তি দেখাচ্ছে, তাদের দেখানোর মতো শক্তিও আছে। তো সেটার ফলে যেটা হচ্ছে, অবশ্যই আওয়ামী লীগ যখন রাজপথে আসবে সেটার প্রাক প্রস্তুতিও হতে পারে এটা জামাতের। আবার হতে পারে তারা রিয়েল থ্রেট বিএনপিকে দিচ্ছে যে তোমরা যদি এখনো আমাদের সাথে এক না হও, আমাদের কথা না মানো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করবো, তুমি এত ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। একদিকে আওয়ামী লীগের রিভাইভাল, একদিকে জামাতের সাথে যুদ্ধ, এই যুদ্ধ বিএনপি করতে পারবে না। সো বিএনপির সামনে এখন অপশন দুটো, এক, সে জামাতের অল টার্মস মেনে নেবে, সেটা তার পলিটিক্যাল ডেথ হবে নো ডাউট, আর সে আওয়ামী লীগকে রিভাইভ করবে, সেটাও তার পলিটিক্যাল ডিফেম হবে, কিন্তু পলিটিক্যাল ডেথ হবে না। এই দুটো অপশনের মধ্যে আর কোনো থার্ড অপশন বিএনপির সামনে এখন কি আছে? আমরা তার কোনো থার্ড অপশন দেখি না। তো সেইখানে বিএনপিকে অবশ্যই চিন্তা করতে হবে, দুটোই তার জন্য এভিল, কোনটা দীর্ঘমেয়াদে লেস এভিল, কোনটা শর্ট মেয়াদে লেস এভিল, আর দেশের স্বার্থ কোনটা রক্ষা হবে। দেশের এই ইকোনমিক স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা, এই একটা শব্দ, এটা তো খুব বড় ফিলোসফি। এক শব্দের মধ্যেই একটা বই আছে, একটা থিসিস আছে, একটা স্ট্যাবিলিটি আছে। সেই স্ট্যাবিলিটি ছাড়া তো কোনো মডেল কাজ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার প্রাইম মিনিস্টারে তার যে অসাধারণ কিছু আইডিয়াজ আছে, এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তার লোক লাগবে। সেখানে ঘাটতি আছে বাংলাদেশে। বাংলাদেশ সৎ, নির্ভীক, যোগ্য লোকের অভাব আছে। আবার যোগ্য কিন্তু আপনার দলের না, তাকে তো আপনি নেবেন না। আবার যোগ্য আপনার দলের কিন্তু আপনার বলয়ের না, তাকেও আপনি নেবেন না। ইভেনচুয়ালি রাষ্ট্র পরিচালনা যারা পিক করে, খুব অল্প একটা ছোট গণ্ডির মধ্যে থেকেই পিক করা হয়, ফলে মেরিট লোকরা জায়গা মতো যেতে পারে না। প্রধানমন্ত্রী চাইলেও দেখা যায় ডেলিভারি ঠিক মতো হবে না, এটা আগেও হয়েছে। দেন আসবে স্ট্যাবিলিটির ইস্যুতে, যখন যতবার ধাক্কা আসবে, প্রত্যেক ধাক্কা সামলাতে গিয়ে আপনি আপনার মাস্টার প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট করবেন, নাকি পলিটিক্যাল ধাক্কা সামলাবেন? পলিটিক্যাল ধাক্কা সামলিয়ে তো আপনি ওই উন্নয়নগুলো করতে পারবেন না। ফলে 3 বছর পরে যখন কোষ্ঠী পাথরে সরকারের অ্যাচিভমেন্ট লেখা হবে, সেখানে খুব বড় কিছু লেখার সুযোগ তৈরি হবে না। সো যে কোনো মূল্যে স্ট্যাবিলিটি আনতে হবে, পলিটিক্সটা পরিষ্কার করতে হবে। এখনো দেশের এবং সরকারের পলিটিক্স স্পষ্ট না। এক্ষেত্রে সরকার যেটা করছে, সরকার নিশ্চুপ থাকার নীতি অবলম্বন করেছে, যে ঘটনাপ্রবাহ যা হবার হবে, আমি অ্যাডভান্টেজ পাচ্ছি, আগেও পেয়েছি, সামনেও পাবো। সবসময় এটা মনে হয় এরকম হবে না। জি, ধন্যবাদ। মাহমুদুর রহমান মান্না, একটু আপনার কাছে আসতে চাই। হঠাৎ আলোচনায় এসেছে 24 জুলাইতে এক দফার ঘোষণা ইস্যু, যেটি নিয়ে প্রতিমন্ত্রী নুরু কথা বলেছেন, আবার প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খান তিনিও কথা বলেছেন, এবং ভিন্ন ভিন্ন বিষয়গুলো এসেছে যে আসলে এটির এক দফার ঘোষণা, সেটি আসলে এককভাবে কোনো কৃতিত্ব নেওয়া যাবে না। এই ধরনের নানাবিধ ইস্যু সামনে এসেছে, এবং স্বভাবতভাবেই যে প্রামাণ্যচিত্র প্রদর্শনী যেই অনুষ্ঠান, সেখানকার হট্টগোল এই আলোচনার হয়তো সূত্রপাতের জায়গা হতে পারে। এই জায়গাটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? কি বলেছেন 24-এর ঘটনা আসলে এককভাবে এক দফার যে ঘোষণাটা, সেটি আসলে এককভাবে কেউ কৃতিত্ব নিতে পারবে না, বা এককভাবে কৃতিত্ব নেওয়ার কোনো সুযোগ নেই। মানে এগুলো কি হয়েছে জানেন, আমাদের রাজনীতির মধ্যে কিছু ছোট লোকই আছে। এটা খুব নতুন নয়, এটা অনেক আগেই আছে, আমরা হয়তো এরকম করে কখনো বলিনি। যেমন স্বাধীনতার ঘোষণা নিয়ে এরকম একটা বিতর্ক আছে, এবং এটার সত্যতা এখন পর্যন্ত নিরূপিত হয়নি। মানে কমনলি অ্যাকসেপ্টেবল বা অ্যাকসেপ্টেড কোনো কিছু আমরা তৈরি করতে পারিনি, যে যার মতো করে বলছে। কিন্তু এই অভ্যুত্থানের ব্যাপারটা হচ্ছে, এটা এত স্পোরেডিক ছিল, এত স্পন্টেনিয়াস ছিল, যে এটার মধ্যে একটা মাস্টার মাইন্ড খুঁজে বের করা
এটার মধ্যে একটা ঘোষণা হয়েছে তাই এটা হয়েছে, এরকম করে বলবার জায়গা খুব কম। প্রধানমন্ত্রী সেদিন তাদের এক আলোচনা সভার মধ্যে বলেছেন যে এটা আসলে কেউ কোনো ব্যক্তি নয়, কোনো সংগঠন এককভাবে নয়, এটা সমগ্র জনগোষ্ঠীর কাজ। মানে যেভাবেই উনি বলে থাকেন না কেন, এই কথাটার মধ্যে একটা সত্যতা আছে, এটা সমস্ত জনগোষ্ঠীর কাজ, সেইভাবে বুঝতে পারলেই ভালো ছিল। আর প্রেসিডেন্ট হাউসে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি খুব দুঃখজনক মনে করি, কারণ ওখানে বিদেশি সব অতিথিরা ছিলেন, তাদের সামনে যেরকম করে মানে একটা ইনডিসেন্সি হট্টগোল মানে শো করা হয়েছে, এটা উচিত ছিল না। একটা বক্তব্য যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি তার বিরুদ্ধে কথা বলবার বা আপনার ওপিনিয়ন জানাবার আরও সুযোগ পেতেন, অনেকভাবেই পেতে পারতেন। সেটাকে এরকম করে প্রোটেস্ট করতেই হবে, এবং প্রোটেস্ট করার ফলে যে আপনার কোনো গ্লোরি বাড়লো, আপনার কোনো যে মানে আপনার নতুন কোনো পয়েন্ট আপনার রাজনীতিতে যুক্ত হলো, এরকম কিন্তু হয়নি। আমি বিষয়টাকে প্রধানত আমার কাছে মনে হয়েছে, যদি আমি অনুষ্ঠানে ছিলাম না, আমি দাওয়াতে ছিলাম, কিন্তু যে কোনো কারণ হোক আমি যাই নাই, এবং আমার মনে হয়েছে যে যারা এটা ড্রাফট করেছেন এরা প্রধানত সম্ভবত আমলা, এবং তাদের এই ড্রাফট করার মধ্যে একটা তোষণ নীতির মতো একটা ছাপ আছে। উনি নির্দিষ্ট করে কাউকে তোষণ করবেন, সেটা খুব স্পষ্টতই বর্তমান সরকার প্রধান সহ যাদেরকে করা যায়। যদিও খেয়াল করবেন সরকার প্রধান ওখানে ছিলেন, উনি পরে কিন্তু বলেছেন যে এখানে মানে কতগুলো উদাহরণ দিয়েছে, এই জিনিসগুলো বাদ গেছে, তারপর এটা তো গ্রহণ করা যাবেই না, এটা নিয়ে এত না করে আমরা এটা ফ্রেশ করতে পারি ইত্যাদি ধরে একটা কথা বলেছেন। তো এরকম হলো কেন? আমরা যদি সজাগ থাকতাম আগে থাকতে যে ড্রাফটটা কী যাচ্ছে, আমরা সবসময় করি পলিটিক্যাল পার্টিতে, ধরেন একটা কোনো যদি বিজ্ঞপ্তি যায়, একটা বয়ান যায়, কোনো স্টেটমেন্ট যায়, তখন হয়তো দপ্তর সম্পাদক লেখেন বা যাকে লিখতে দেওয়া হয় তিনি লেখেন, পরে কিন্তু যেটা পার্টির দায়িত্বশীল লোক, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মূল নেতা, তিনি একবার দেখে দেন, অথবা উনি যদি নাও দেখতে পারেন তাহলে তিনি তার উপর আস্থা রাখেন, তাকে দিয়ে দেখিয়ে দেন যে এটা ঠিক মতো গেছে কিনা। কিন্তু এইখানে কেউ সম্ভবত দেখিয়ে দেয়নি। খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের হিস্ট্রি অনেকগুলো জায়গা বাদ পড়েছে, তাতে তো এরকম হতেই পারে। আমি মনে করি যে কেউ এখন কৃতিত্ব দাবি করবে যে আমি করেছি এই অভ্যুত্থান, এটার তো কোনো মানে নেই। আপনি মাত্র 90 দিনে 45 দিনে গত 15 বছরের সমস্ত ইতিহাস বাতিল হয়ে যাবে, এটা কি হতে পারে নাকি? এবং সেই 15 বছরে যত মানুষ মারা গেছে তার চাইতে বেশি মানুষ মারা গেছে না কম মানুষ মারা গেছে, এই সমস্ত বিতর্ক তোলা মানেই হলো ওই জন্য আমি শব্দটা ছোট থেকে বললাম যে নিজেকে যে কোনোভাবেই হোক জারি করবার চেষ্টা করা। এখানে সুযোগটাই নাই কোনোভাবেই, এখানে কোনো কারো ঘোষণার ভিত্তিতে অভ্যুত্থান হয়নি, কেউ কিছু বলে। তবে হ্যাঁ, ওই যে ধরেন এক দফার ঘোষণাটা নাহিদ ইসলাম করেছিলেন, ঘোষণা বলতে উনি একটা নিজস্ব ঘোষণার ভিত্তিতে হয়ে গেল এরকম নয়, সেটা যৌথভাবে তারা বসে কথাবার্তা বলে মনে করেছিলেন, সেই কথাটা বলেছেন। এরকম অনেক কিছুই হয় যে যখন কোনো সভা হয় সাধারণত বক্তা যারা থাকেন পার্টি বসে ঠিক করে দেয় যে কে কী পয়েন্ট বলবে, কে কোনটার উপরে বেশি স্ট্রেস করবে। এটা যদি না হয় তাহলে এলোমেলো হয়ে যায় সভাটা। ধরে নিতে হবে যে এরকম করে হয়, আর তা না হলে যে যার মতো বক্তৃতা করছে যদি হয় ওই পার্টিকে কিন্তু মূল্যই দিতে চাইবে না। সেই কারণে আমি মনে করি যে এই রকম মানে হট্টকারিতামূলক এবং খুবই স্বার্থবাদিতার আচরণ করা বন্ধ করতে হবে। এইটা অন্ততপক্ষে 24 বা জুলাইয়ের শিক্ষা কোনোভাবেই এইটা নয়। এটা বরঞ্চ শিক্ষাটাই আপনাকে যে আপনি বরঞ্চ টোটালিটিটাকে অ্যাবজর্ব করবার চেষ্টা করেন এবং তার মধ্যে থাকবার চেষ্টা করেন। ধন্যবাদ। আমরা একটু মৌলানা গাজী আতাউর রহমান আপনার কাছে আসবো। জুলাই গণঅভ্যুত্থানে যে প্রামাণ্যচিত্র প্রদর্শন যে অনুষ্ঠান, সেখানে অনেক কিছু মানে আপনার কাছে এর ভেতরে কোনটা গুজব কোনটা সত্য আপনার কাছে কি মনে হয়েছে? কারণ অনেক ধরনের কথা বাইরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের কথা এসেছে, আর এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণ কি বলে মনে করেন আপনি? এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান যেখানে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি সেখানে উপস্থিত, আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেখানে ছিলেন, সেখানে এবং বিদেশি মেহমানরাও ছিলেন, সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যে কারণে আমাদের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিও এই জন্য দুঃখ প্রকাশ করলেন এবং যারা কাজ করেছেন তিরস্কারও করেছেন। তো এখানে বিষয়টা হলো যে কিছু রাজনীতি হয়েছে যেটা উচিত হয় নাই। এই জুলাই অভ্যুত্থানে
এখানে মান্না ভাই যে কথা বলেছেন যে কিছু আমাদের রাজনীতিতে কিছু ছোটলোকি বিষয় আছে, যে এটাকে ক্রেডিট নেওয়া এবং কাউকে এখানে হিরো বানানো এবং সেটা মানে সে হিরো না হলেও তাকে বানাতে হবে, এই জাতীয় কিছু বিষয়। আর অতি চাটুকারিতা এখানে হয়েছে, যে কারণে আসলে বক্তারা যেমন তারা তাদের এজেন্ডার মধ্যে ছিল না, এজেন্ডার বাইরে গিয়ে কিছু অতিরিক্ত কথা বলেছেন, যে কারণে শ্রোতাদের মধ্যেও কিছুটা বিরক্তির উদ্রেক হয়েছে। সেটা স্বাভাবিকভাবে এটার প্রতিক্রিয়া হয়েছে। তো ওই অনুষ্ঠানে এটা হওয়াটা উচিত হয় নাই। এখানে যে প্রতিক্রিয়াটা যাদের মধ্যে হয়েছে তারা জুলাই যোদ্ধা, তো তারা স্বাভাবিকভাবেই তারা বিভিন্নভাবে তাদের বঞ্চনা আছে এবং তাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী তারা অনেক কিছুই পায় নাই, সেই জন্য তাদের ক্ষোভও আছে। তা সেই বঞ্চনা এবং ক্ষোভটা প্রকাশ করার জন্য তারা একটা সুযোগও পেয়েছে, যে এমন একজন বক্তা সেখানে বক্তব্য দিল যেটা হয়তো তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না, তো সেটা তারা প্রকাশ করেছে। যদিও সেটা আসলে সেই জায়গাটা সেই আচরণের ছিল না, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আসলে রাজনৈতিক কালচার আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই। ধন্যবাদ। ব্যারিস্টার সাহেব হায়দার পাটোয়ারি, একটু বলবেন যে এই যে পুরো ঘটনাটা ঘটলো, সবকিছু মিলিয়ে আসলে এই পরিস্থিতি আর কি আসলে সৃষ্টি হওয়ার কথা ছিল? দেখুন, আমি মনে করি পলিটিক্যাল আউটসাইডের জন্য না, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাহীনদের জন্য না, অবশ্যই 36 দিন এই ছাত্ররা অসাধারণ সাহস দেখিয়েছে, পুলিশের সামনে দাঁড়িয়েছে। যদিও ঢাকা ভার্সিটি ভিত্তিক ছাত্র, ঢাকা ভার্সিটির বাইরে আমরা সাহস দেখিনি, ঢাকা ভার্সিটির বাইরে বরঞ্চ প্রাইভেট ভার্সিটির ছাত্র, ডিগ্রি কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্ররা অনেক বেশি সাহস দেখিয়েছে। ঢাকা ভার্সিটির কোনো ছাত্র মারা যায়নি। আর আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, মান্না ভাই ঢাকা ভার্সিটির বড় নেতা। ঢাকা ভার্সিটির ভিতরে সাহস দেখানো অনেক সহজ কাজ, বাইরে অনেক কঠিন। তো 36 দিনের পরে যেটা আমরা ঘটলাম, মান্না ভাই তো সুদীর্ঘ অ্যান্টি আওয়ামী রাজনীতি করেছেন, মানে একদম কনসিস্টেন্ট, জেলে গেছেন, টর্চার হয়েছেন, ভয়েস হিসাবে ছিলেন। হি ইজ নট এ পলিটিক্যাল আউটসাইডার অফকোর্স। চরমোনাই পীর সাহেব ওই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় তার আত্মীয় প্রার্থী ছিল, তার গায়ে আওয়ামী লীগের হাত তুলেছিল, উনি কেঁদেছিলেন। সেদিনই আমার মনে হচ্ছে আওয়ামী লীগের খুঁটি পড়ে যাচ্ছে, ইসলামিক দলগুলো যারা ফ্র্যাগমেন্টেড ছিল এরা এক হয়ে যাবে। এবং আন্দোলনের সময় হঠাৎ দেখা গেল চরমোনাই পীর সাহেব যখন আন্দোলনে যোগ দিলেন, আন্দোলন নিউ মোমেন্টও পেয়ে গেল। ইভেন আমার টক শো সেই সময় যথেষ্ট রোল প্লে করেছে, লক্ষ লক্ষ ভিউ হয়েছে। ছাত্রদের পক্ষে বলেছি, পুলিশের বিপক্ষে বলেছি, পুলিশের সাথে ঝগড়া করেছি। কিন্তু পরবর্তীতে অ্যাডভাইজার কমিটি যখন করা হলো, এই 4 জন ছাত্র, বয়স বিলো 30, বিশাল একটা আন্দোলনের টোটাল কেন্দ্রবিন্দু হয়ে গেল তারা, কারণ তারা অ্যাডভাইজার হলো এবং হয়ে তারা ব্যর্থ হলো। দুঃখের বিষয়, ব্যর্থ হয়েছে তারা। তাদের সেই ব্যর্থতার দায় কিন্তু বিশাল দায়। আজকে তো জুলাই আন্দোলনের যারা ইয়াং, তাদের তো সংসদে অনেক সিট থাকার কথা ছিল, তাদেরকে জামাতের সাথে জোট করতে হলো কেন? কারণ তারা ইতিমধ্যেই ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হতো না যদি তারা ক্লাসরুমে ফিরে যেত, ব্যর্থ হতো না যদি তারা সরকারের চেকস হিসেবে কাজ করতো, দূরে থাকতো, জনগণ আবার তাদেরকে ডেকে আনতো, সিনিয়ররা তো আবার তাদেরকে ডেকে আনতো যে আমরা পারছি না, এখন তোমরা আসো। সেই সুযোগটা তারা হারিয়ে ফেলেছে। স্পন্টেনিয়াস হওয়ার ভালো দিক ছিল যে আওয়ামী লীগ সেখানে ট্যাকেল করতে পারেনি, সাডেনলি হয়ে গেছে। আবার পুরোপুরি স্পন্টেনিয়াস তো বলবো না, পেন্টাগন তো প্রথম থেকে বিবৃতি দিচ্ছিল, সারা বিশ্বের মিডিয়া ওই পার্টিকুলার সময়ই এখানে তাকিয়েছিল, প্রত্যেকটা বড় বড় হত্যাকাণ্ডের ফুল ডকুমেন্টেশন হয়েছিল। তো এগুলো একেবারে স্পন্টেনিয়াস আমি বলবো না, তবে জনগণের অংশগ্রহণের অংশটা টোটালি ভলান্টারি। সেখানে সকল দলের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, আমি নিজের চোখে দেখেছি। সারা বিশ্বে যারা আন্দোলন করেছে, বহু আওয়ামী লীগের লোকও করেছে। তারা করেছে নতুন বাংলাদেশের জন্য। তারা কিন্তু 71কে ডিফেম করার জন্য 24-এর আন্দোলন করেনি, তারা আওয়ামী লীগ ব্যান করার জন্য 24-এর আন্দোলন করেনি। তো এখন এই আন্দোলনটা যে জায়গায় দাঁড়িয়েছে এই মুহূর্তে, অ্যাজ অফ টুডে, এটা গণভবনকে জাদুঘর করা, আওয়ামী লীগকে ব্যান করা, শেখ হাসিনার সাজা দেয়া, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। ফলে যেটা হচ্ছে, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের, বাস্তবিক অর্থে মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন, বৈষম্যহীন সমাজ করা, মর্যাদার, সেটাই জুলাই কখনোই কাজ করতে পারেনি। পারতো, সেই লিডারশিপ ছিল না। জুলাই শুধুমাত্র অ্যান্টি আওয়ামী হয়েই রয়ে গেল। ফলে যেটা হলো, দেশটা ভাগ হয়ে গেল আস্তে আস্তে।
একটা ভাগ ৭১-এর দিকে চলে যাবে, একটা ভাগ অ্যান্টি ৭১-এর দিকে চলে যাবে, দীর্ঘমেয়াদী এই দ্বন্দ্বটা চলবে। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র নিয়ে একটা ছোট্ট বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আরো আলোচনা। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরি। মাহমুদুর রহমান মান্না একটু বলবেন যে হাসিনার কোনো বক্তব্যই ভারত সমর্থন করে না, এমনটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের জয়সওয়াল তিনি বলেছেন। কিন্তু তাহলে এই যে তাকে বক্তব্য দেওয়ার সুযোগটা কেন করে দেওয়া হলো? না, আমি তার কথা কিন্তু বাই করছি না। আগে হয়তো করতাম যখন এই সুযোগটা দেওয়া হয়নি, কিন্তু এই সুযোগ দেওয়াটা একটা অপরাধের মতো মনে করি আমি, এবং এটা সব রকম ডিপ্লোম্যাটিক নর্মস ব্রেক করে। এরকম বাংলাদেশ গভর্নমেন্ট আগে জানিয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে যে এটা দেওয়া উচিত হবে না ইত্যাদি ইত্যাদি, এই কারণ দেখিয়েছে। তারপরে তারা করেছে। কোন ব্যাপারে যদি বলে যে না আমরা তার বক্তব্য সমর্থন করি, এগুলো তো মানে এক ধরনের 420 ডিগ্রি করা। আই এম সরি, এটা বোধহয় মানে কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে বলতে হয় না, কিন্তু আমি তো আর কোনো ডিপ্লোম্যাটিক এর মধ্যে চেইনের মধ্যে পড়ছি না, আমি হয়তো বলতেও পারি, কিন্তু আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলছি। উনি যে স্ট্যাটাসে আছেন তাকে তো ওখানে রাখাই উচিত নয়। বাংলাদেশ গভর্নমেন্ট কয়েকবার করে বলেছে তাকে ফেরত দিতে দেয়নি, তারপরে তার একটা লজিক দেখাতে পারে। আমরা যদি তাকে এখন ফ্রি করে দিই, তারপরে ছেড়ে দিই, যদি উনি গেলেই তো ফাঁসির মধ্যে পড়বেন, মারা যাবেন, আমরা একটা মানুষের নিশ্চিত মৃত্যুর বুকে টেনে দিতে পারি না, এটা একটা লজিক দাঁড়ায়। তাও এটা মানে আমি একটা লজিক তার পক্ষে দাঁড় করালাম, এটা লজিকটা আছে, কিন্তু আমি এটা দেখালাম। কিন্তু এটার কি লজিক আছে? এটা যেটা করলেন, বেশ কিছুদিন ধরেই তো তারা শেখ হাসিনার সব রকম পলিটিক্যাল ক্যাম্পেইনের সুযোগ দিচ্ছেন। দিতে দিতে এখন যদি এইটা করেন যেটা বিদ্রোহ করবার উস্কানি দিচ্ছে ওইখানে থেকে, তার মানে হচ্ছে যে আপনারা শেখ হাসিনাকে বিদ্রোহ করবার জন্য প্রণোদনা দিচ্ছেন, তার ভিন্ন কোনো মানে হতে পারে না। সেই অর্থে আমি বলবো যে জয়সওয়ালের বক্তব্য এখানে মানে 1% বিশেষ করবার কোনো কারণ দেখি না আমি। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের মানে বিশেষ করে ফরেন মিনিস্ট্রি যে একটা চিঠি দিয়েছে, ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ, মানে এটা পসিবলি ফার্স্ট টাইম এরকম এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ আমি বাংলাদেশের গভর্নমেন্টের কোনো মানে ফরেন কোনো ইয়েতে লিখেছে বলে আমি জানি না। আমি মনে করি সেটাও খুবই জাস্টিফাইড হয়েছে, এবং আমাদের এইটা ভারতকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা এইটা কোনোভাবেই অ্যাগ্রি করবো না। আর এইটা যদি আপনি অ্যালাউ করেন তার মানে দাঁড়াবে কিন্তু যে আপনি কোনো মানে একটু নরম কাটেন, একটু তাদেরকে মনে করেন যে না কিছু স্কোপ আছে এদিকে নেগোসিয়েট করার, কথাবার্তা বলার, তাহলে ইউ উইল বি ড্যামেজড। এখানে আপনাকে একটা স্ট্রং পজিশনে থাকা উচিত। তারা তাকে বক্তব্য দিতে না দিত, তারপরে যদি কথার কথা আমি বলছি যে শেখ হাসিনা আসবেন, বলতো কি মানে ইন্ডিয়া এরকম করেও কথা একটা নেগোসিয়েট করতো, তলে তলে করুক যেভাবেই করুক, যে আমরা তাকে তো দেশে রাখতে চাচ্ছি, আমরা পাঠাতে চাই, কিন্তু তোমরা তো গেলে ফাঁসি দেবে, আমরা ক্যাম্পে পাঠাবো, তোমরা একটা পথ বলো। তার একটা অ্যাপিল নিশ্চিত করতো, বা অনেক সময় নেগোসিয়েট তো হয়। মওদুদির ফাঁসি হয়েছিল, কিন্তু সারা পৃথিবীর লোকজন নেতৃবৃন্দ রিকোয়েস্ট করেছিল, পাকিস্তান সরকার তার ফাঁসি রদ করেছিল। তো এরকম বহু উদাহরণ আছে পৃথিবীতে যে ফাঁসির আদেশ হবার পরেও সেটার ভিন্নতা করেছে সরকার, রিকোয়েস্টে অন্য কোনো কারণে। তো এইখানে ইন্ডিয়া যদি ওরকম করে একটা মুভ করতো, আমি সেটা সমর্থন করছি এবং আমি তা প্রস্তাব করছি না, কিন্তু আমি বলছি যে এটা একটা ওয়ে তার ছিল। কিন্তু সব কিছু বাদ দিয়ে উনি কথা বলতে দিয়ে কি দিলেন, শি কুড সে এনিথিং। তার মানে হচ্ছে যে বিদ্রোহ করো, জনগণ জাগো, যেরকম মাঝে মাঝে আগে হয়েছে না, আমরা যখন এই আন্দোলন করছি শেখ হাসিনার বিরুদ্ধে, তখন বিদেশ থেকে ইউটিউব চ্যানেলে কোনো কোনো লোক বলেছে বিদ্রোহ করতে এগিয়ে যান, লড়াই করেন, এরকম বলেছে। আপনার কাছে আবার আসবো আমরা একটু। মাওলানা গাজী আতাউর রহমান, আপনার কাছে আসি। আপনার কি মনে হয় যে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে ভারতে আশ্রয় দিয়ে দিল্লি সরকার কি আসলে চাপে আছে কিনা, চাপের মুখে আছে কিনা? না, এই যে ঘটনাটা ঘটল 5ই আগস্ট, যে হাসিনা এত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি একটা মানে সাংবাদিক সম্মেলন, যদিও উনি ফিজিক্যালি উপস্থিত হন নাই, কিন্তু তিনি বক্তব্য রাখলেন, সাংবাদিকের প্রশ্নের উত্তর দিলেন, এবং ভারত সরকার এটা স্বাচ্ছন্দ্যে করতে দিল। এর মধ্য দিয়ে আসলে আমরা ভারত বুঝিয়ে দিল যে
তারা এই বাংলাদেশের সাথে আসলে ভালো সম্পর্ক চায় না, মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক চায় না। তার ভারতীয় হাই কমিশনার যখন আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছেন আওয়ামী লীগ তাদের পরীক্ষিত বন্ধু, তো আসলে তাদের পরীক্ষিত বন্ধুরই তারা বন্ধু আছে এখনো, তারা বাংলাদেশ রাষ্ট্রের বন্ধু হতে চায় না, এবং এই সরকারের সাথেও তারা আসলে ভালো সম্পর্ক চায় না। এটা তারা নিজেরাই প্রমাণ করে দিল। এখানে মান্না ভাই বলেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যথার্থভাবেই একটা বিবৃতি দিয়েছে, এটা আমরাও সমর্থন করি। অবশ্য অতএব এখন আমার মনে হয় যে এখানে এই বিষয়টাকে নিয়ে ভারতের সাথে আমাদের এই ব্যাপারে কোনো নেগোসিয়েশনের কোনো প্রশ্নই আসে না। সরকার শেখ হাসিনার ব্যাপারে কোনো রকম নেগোসিয়েশনে আসবে এটা জনগণ কিছুতেই মেনে নেবে না, সেটা প্রকাশ্যে হোক আর ভেতরে ভেতরে হোক, এটা প্রশ্নই আসে না। আরেকটা বিষয় হলো যে এখানে তিনি বলছেন আসবেন এমন, কিন্তু এর আগে আমরা বেশ কয়েকটা অডিও রেকর্ড শুনেছি তিনি চট করে ঢুকে যাবেন, টুক করে ঢুকে যাবেন, এই জাতীয় অনেক কথাবার্তা, কিন্তু এভাবে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যদিও বলে নাই, এটা হয়েছে। তো অতএব এটা উনি আসবে, উনি অপরাধীতে আসতেই পারে। আমরা তো এখানে বাংলাদেশ তো ভারতেও পরেশ বড়ুয়াকে আমরা ফেরত দিয়েছিলাম রাষ্ট্রীয়ভাবে, তাই না? তা ভারতের কাছে এরকম যারা এরকম অপরাধী থাকে, যাদের রাষ্ট্রদ্রোহী থাকে, তো শেখ হাসিনা আসবে। এখানে যেহেতু একটা আইনি প্রসেস চলছে এবং তার ব্যাপারে এখানে একটা রায় হয়েছে, আইনের মুখোমুখি হবে, এটা স্বাভাবিক। এখানে অন্য রাষ্ট্রের অপরাধীদেরকে অন্য মানে ভিন্ন কোনো রাষ্ট্র এখানে কোনো নতুন করে ভাববার কিছু, যদি মান্না ভাই এটা বলেছেন যে তারা এটা বলতে পারে, আমার মনে হয় যে না, মানবতা বিরোধী এবং এই রাষ্ট্রের শত শত নাগরিককে সে হত্যা করেছে। অতএব এখানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমার মনে হয় হতে পারে না। এখানে ভারতের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা তখনই নিশ্চিত হবে যদি তারা আমাদের অপরাধীকে বাংলাদেশের কাছে তার হ্যান্ড ওভার করে ফিরিয়ে দেয়, তখনই বোঝা যাবে যে তাদের সদিচ্ছা। আপনার কাছে আমরা আবারও আসবো, আমরা একটু পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। একটু বলবেন যে এই যে ভারতে বসে প্রেস কনফারেন্সের নামে আসলে শেখ হাসিনা যে কাজ করার চেষ্টা করছেন, তার মাধ্যমে কি আসলে দুদেশের সম্পর্কের জায়গাটার অবনতি হওয়ার জায়গা তৈরি হচ্ছে, নাকি আসলে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছেন, নাকি আসলে তার ফেরার পথ সুগম করছেন? আপনার কাছে কোনটা মনে হয়? নাকি এর বাইরে কিছু? বাংলাদেশ যদি স্টেবল না থাকে, গৃহযুদ্ধ হয়, সর্বদিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। তাহলে ভারত এমন কিছু কখনো করবে না যেটাই বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে যেটাই বাংলাদেশ গৃহযুদ্ধ হবে। 4000 কিলোমিটারের কমপ্লেক্স বর্ডার বাংলাদেশ, এটা একটা মুসলিম কান্ট্রি। যখনই গৃহযুদ্ধ বা এই ধরনের কিছু বেঁধে যাবে, সারা পৃথিবীর বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন এখানে আসবে, ঘাঁটি বাসবে, এবং সেটা ভারতের নিরাপত্তার ঝুঁকির জন্য সর্বোচ্চ ক্ষতিকারক হবে। যে কারণে ইউনুস গভর্নমেন্টের সময় অসংখ্য ইউনুস স্যারের আশেপাশের লোক অনেক আজে বাজে কথা বললেও ভারত কোনো অ্যাগ্রেসিভ বা মিলিটারি মুভমেন্ট করেনি কোনো অবস্থাতেই। তারা একটা কথাই বলেছে সেই সময়, যে আমরা নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবো। তারা কিন্তু ইউনুস স্যারের সাথে একবার আলোচনা করেছে, এরপর আলোচনা করেনি। ইউনুস স্যারের আগ্রহ থাকা সত্ত্বেও এক পর্যায়ে ইউনুস স্যার বুঝতে পেরেছিলেন প্রতিবেশী দেশের সাথে ওয়ার্কেবল রিলেশন করতে হবে। এটা তৌহিদ সাহেবের স্টেটমেন্ট দেখে আমি বলছি, আমার থেকে বলছি না। কিন্তু ভারত তখন আগ্রহ দেখেনি, কারণ ইতিমধ্যে ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরের কথাবার্তা হয়ে গেছে, যে দিল্লি দখল করে ফেলবো, 7 সিস্টার আলাদা করে ফেলবো। এগুলো খুব দুঃখজনক। আপনি আবেগ থাকতে পারে, কিন্তু আপনি যখন একটা দেশের সাথে ডিল করবেন, এটা প্রফেশনালি ডিল করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি শেখ হাসিনার বক্তব্য দেওয়াটা এতদিন পরে, 2 বছর পরে, আমি যদি প্রশ্ন করি রিভার্স, বাংলাদেশে আপনি রিকনসিলিয়েশনের জন্য কে কি পদক্ষেপ নিয়েছে যে ভারত শেখ হাসিনাকে বক্তব্য দিতে বন্ধ করে দেবে? এই যে বাংলাদেশে একটা বড় দল আওয়ামী লীগ, তাদের দায় থাকতে পারে, কিন্তু তারা নিষিদ্ধ, তাদেরকে ছাড়া একটা ভোট হলো, সে ভোটে সরকারকে সবাই আমন্ত্রণ জানালো। ভারত বলেছিল যে নির্বাচিত সরকার ছাড়া ডিল করবে না, এটা কিন্তু যথাসময় ইলেকশন হওয়ার একটা কারণ। ভারত যদি এই বিষয়ে কিছু না বলতো অথবা ইউনুস স্যারের সাথে সখ্যতা করতো, হয়তোবা ইলেকশন আরো কয়েকদিন পরে হতো। বিএনপিকে এটা বুঝতে হবে, বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার ক্ষেত্রে ভারতের এই ভূমিকাটার রোল আছে, এটা ইনডাইরেক্ট ডাইরেক্ট অনেক ইস্যুজ আছে সেখানে। এখন দেখা গেল তারেক জিয়া সাহেব বা বিএনপি ক্ষমতা আসার পর
যে অর্ডিন্যান্সের আন্ডারে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে ব্যান করা হলো, সেই অর্ডিন্যান্সটা র্যাটিফাই করে ফেললো। ফলে আওয়ামী লীগের অটোমেটিক রিভাইভালের পথ রুদ্ধ হয়ে গেল। এক্সিকিউটিভ অর্ডারটা রয়ে গেছে, সেটা উঠানোর কোনো আলোচনা নাই, কোনো সমঝোতার আলোচনা নাই। দেশের একটা বড় পার্সেন্টেজ লোক পলিটিক্যাল প্রসেসের বাইরে, সামনে ইউনিয়ন পরিষদ ইলেকশন সেখানেও বাইরে, তার পরের ভোটেও বাইরে, তার পরের ভোটেও বাইরে। এটা কি এন্ডলেস ভাবে চলবে নাকি? দেশের সিনিয়র পলিটিশিয়ানরা কি উদ্যোগ নিয়েছে এখানে রিকনসিলিয়েশনের জন্য? আপনি বিচার করেন না, আপনি 1000 লোকের ফাঁসির আদেশ দেন, কোনো অসুবিধা নেই। আপনি 1 লাখ লোকের ফাঁসির আদেশ দেন। শামীম ভাই, জি, এর বলছি। আগে রিকনসিলিয়েশন চাইছে না। হাসিনা এই যে ওই দিনও বক্তব্য দিল, এর মধ্যে কোনো অনুশোচনা আছে? তারা রিকনসিলিয়েশনের জন্য আমি বলি, তারা ভোটের দিন কোনো ডিস্টারবেন্স বাংলাদেশে করে নাই, একটাও না। রিকনসিলিয়েশন অবশ্যই তারা চাচ্ছে, কিন্তু সেটা তারা অবশ্যই ক্ষমা চাচ্ছে না, কারণ পলিটিশিয়ানদের ক্ষমা চাওয়া খুব কঠিন। বিএনপি কি 21শে আগস্টের জন্য ক্ষমা চাবে? ইভেন জামাত কি 71-এর জন্য ফর্মালি একদম ডেডিকেটেড ক্ষমা চেয়েছে? আমি মনে করি ওভারঅল আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল, রিফর্মের জন্য প্রস্তুত ছিল, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে এটা করা হয়েছে, কারণ সুযোগ ছিল, সুযোগটা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো টেকসই সমাধান হয়নি। এখন ভারত একটা, আমি ধরে নিচ্ছি ভারতের সাপোর্টেই এই ডকুমেন্টারিটা হয়েছে, যেটা হয়েছে। বিবিসি তো এটার ভিত্তিতে ডকুমেন্টারিগুলো, আপনি বিবিসিকে এটা শোকজ করেন, রয়টার্স করলো, রয়টার্স লাইভ করেছে, রয়টার্সকে করেন। তো আপনি আজকে ডয়েচে ভেলেও করলো, আজকে ডয়েচে ভেলেও দেখলাম 40 মিনিটের একটা তথ্য প্রতিবেদন করলো। তো শেখ হাসিনা আওয়ামী লীগ রিলেভেন্ট না, সারা বিশ্ব মিডিয়াতে তাদেরকে রিলেভেন্ট বানিয়ে ফেলছে। আপনি কয়জনকে ঠেকাবেন, কিভাবে ঠেকাবেন, আর কেনই বা ঠেকাবেন? এখন ভারতকে চিঠি দেওয়া হয়েছে, সাহসী পদক্ষেপ, এক লাইনে শেষ করে দিচ্ছি। এর থেকে কঠোর ল্যাঙ্গুয়েজ তো মনে হয় আর নাই। তাহলে এখনই আপনি সর্বোচ্চ কঠোর ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, সামনের দিনগুলোতে যখন আরো কিছু ঘটবে তখন কিভাবে আপনি আর কি কঠোরতা দেখাবেন? তো আমি মনে করি সরকারকে একটু সংযত হওয়া উচিত ছিল। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরএসএল স্টিল গণতন্ত্র একটা ছোট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। আরএসএল স্টিল গণতন্ত্র দেখছেন আপনারা, দেখছেন নিউজ 24, সঙ্গে আছে রিশাদ হাসান। বিরতির পর স্বাগত। আরো একবার আমরা আমাদের আলোচনায় ছিলাম। একটু মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে এবারে আসি। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, তাদের কাছে আসলে কোন জায়গাটা বেশি প্রাধান্য পাবে? তারা এরই ভেতরে বৈঠক করেছেন তাদের নিজেদের ভেতরে, জুলাই সনদ নাকি বিএনপির যে ইশতেহার বা 31 দফা? এই কমিটির কাছে নিশ্চিতভাবেই তো বিএনপির ইশতেহার প্রাধান্য পাবে। এটা এই কারণেও যে যেহেতু জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কের প্রসঙ্গে তাদের সাপোর্টিভ বিষয়টা এরকম যে যদি কোনো ব্যাপারে বিতর্ক থাকে তাহলে কোনো পার্টি যদি এই বিষয়ে জনগণের কাছে কোনো ম্যান্ডেট পায় তাহলে তারা সেই ম্যান্ডেট অনুযায়ী যেতে পারবে, তাদেরকে জুলাই সনদ অনুযায়ী যেতে হবে না। মানে জুলাই সনদের সাথেও যদি কোনো কন্ট্রাডিকশন হয়, ওই আমরা যে ইয়েগুলো সই করেছি তার নিচেই কথা পরে যুক্ত করা হয়েছে এবং সেটা সবই সই করা হয়েছে। আমরা অনেকে দেখে করেছি, অনেকে দেখে করিওনি হয়তো। তার ফলে এরকম দাঁড়াচ্ছে, ধরেন যেই জায়গাতে ডিফারেন্সটা হচ্ছে তারা বলবে আমাদের মানে ম্যান্ডেট অনুযায়ী করেছি, জনগণের ম্যান্ডেট তো আপনাদেরকে মানতে হবে। আমি মনে করি এই জন্য তারা নিশ্চিতভাবেই তাদের দলীয় ম্যান্ডেট, দলীয় ম্যানিফেস্টো অনুযায়ী যাবে। জি, ধন্যবাদ। একটু মেসার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসি। একটু বলবেন যে সাকিব আল হাসান আসলে তিনি কি চান? তিনি একবার বলেছেন যে তিনি শেখ হাসিনার সাথে দেশে ফিরতে চান, আবার সেই সঙ্গে বোর্ডের সঙ্গে যখন তিনি কথাবার্তা বলেন বা ক্রিকেটে ফেরার ইস্যুতে তিনি কথাবার্তা বলেন, তিনি বলেন যে পর্যাপ্ত নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরবেন এবং দেশের হয়ে তিনি আবারও খেলবেন। আসলে তিনি কি চান? তিনি কি একজন পলিটিশিয়ান নাকি এখনো একজন ক্রিকেটার বা অলরাউন্ডার? সাকিব আল হাসান অ্যান্ড মাশরাফি হচ্ছে দুটো টেক্সটবুক এক্সাম্পল যে রিকনসিলিয়েশনের কোনো এফোর্ট অন্তত অ্যান্টি আওয়ামী পক্ষ থেকে নেওয়া হয়নি। দুজনেই ভিন্ন মাত্রার রাজনীতিবিদ, তাদের এলাকায় তারা কোনো মানে অন্য দলের কারো নির্যাতন করেছে এমন কোনো অভিযোগ নাই, তারা কথাবার্তাও কাউকে হার্ট করেছে এমন কোনো অভিযোগ নাই। তারা ক্রিকেট খেলেছে আর হ্যাঁ আওয়ামী লীগের রাজনীতি করেছে, এমপি হয়েছে। তো তাদের ফিরে আসার ব্যাপারে তো যথেষ্ট জনমত ছিল, দুজনেই রেকর্ড ছিল বাংলাদেশে ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ অলরাউন্ডার। তো এরা দুজন বাংলাদেশের ক্রিকেটে থাকলে ক্রিকেট কি উপকৃত না ক্ষতিগ্রস্ত হতো? এনি দেশপ্রেমিক লোক যে ক্রিকেটকে ভালোবাসবে, যে দেশকে ভালোবাসে, চাবে এরা ক্রিকেট খেলুক, তবে হ্যাঁ রাজনীতি ছেড়ে দিক। তো আমার মনে হয় রাজনীতি ছেড়ে দিতে তাদের কোনো আপত্তিও ছিল না, তারা খেলতেই চেয়েছিল, কিন্তু সেই সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। আমি ইনফরমালি যতটুকু জানি অনেকবারই তাদেরকে খেলার সুযোগের দ্বার প্রান্তে আনা হয়েছিল, কোনো একটি মহল বা কোনো একটা ব্যক্তির উদ্যোগের কারণে এটা নস্যাৎ হয়ে গেছে, ফলে দেশের ক্ষতি হয়েছে। আর ওদেরকে তো আপনি ফিরে আসার কোনো সুযোগ দিলেন না,
ওরা এখন আওয়ামী লীগের সাথে থাকা ছাড়া ওদেরই বা কি বিকল্প আছে? ঠিক আছে, এই যে সুযোগ না দেওয়াটা, এটা অনেক শিল্পীর ক্ষেত্রে হচ্ছে, এটা অনেক গায়িকার ক্ষেত্রে হচ্ছে, নায়িকার ক্ষেত্রে হচ্ছে, অনেক পেশাজীবীর ক্ষেত্রে হচ্ছে। অনেকেই কট্টর আওয়ামী লীগ ছিল না, তারা স্বাভাবিক জীবনে আসতে চাচ্ছিল, সুযোগ দেওয়া হয়নি। এই সুযোগ না দেওয়ার কারণে আওয়ামী লীগ শক্তিশালী হলো অ্যাজ অফ টুডে। ইচ্ছা করলে আওয়ামী লীগের অনেককে নিউট্রালাইজ করে ফেলা যেত, অনেকে তার কাজকর্ম দিয়েই নিউট্রালাইজ হয়ে যেত। তো আমি মনে করি যে রাষ্ট্র তো একটা অনেক কম্বিনেশনের ব্যাপার। আপনি একটা ক্রিকেট টিমে দুইজন বেস্ট প্লেয়ারকে বাদ দিবেন কেন? তাতে দেশের কি স্বার্থ রক্ষা হবে? আপনার পলিটিক্যাল রাগ ক্ষোভটা ছাড়লো যে আওয়ামী লীগ অন্যায় করেছে, আমি আওয়ামী লীগের সমর্থক এমপি দুজনকে খেলতে দিলাম না, দেশের ক্রিকেট তো ক্ষতি হলো। এরকম প্রতিটি সেক্টরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুলিশও হচ্ছে, অ্যাডমিন ক্যাডারও হচ্ছে, পলিটিক্সও হচ্ছে। আওয়ামী লীগে বহু পোর খাওয়া রাজনীতিবিদ আছে যারা ভুল করেছে, কিন্তু দেশের রাজনীতি তাদের কন্ট্রিবিউশন থাকতে পারে। আর দেশে যদি কখনো আলট্রা ইসলামিস্টদের উত্থান ঘটে, যেটা ঘটবে না, যেমন আমি সজীবদের জয়ের একটা মন্তব্য আমি মনে করি সঠিক না, উনি বলেছেন ভারতের পেটে একটা পাকিস্তান তৈরি হচ্ছে। না, এদেশে এখনো সরকারের বাইরে বহু লোক আছে যারা এই বাংলাদেশকে এত দ্রুত পাকিস্তান হতে দেবে না। কিন্তু এই কথা তো সত্য, দেশে কখনো আলট্রা ইসলামিস্টদের রাইজ হলে বিএনপি একা কি এটা ট্যাকেল করতে পারবে? আপনি 2001 থেকে 2006-এর ঘটনা চিন্তা করেন, দেশের 63 জেলায় বোম ফাটার আগ পর্যন্ত তদানীন্তন বিএনপি গভর্নমেন্ট টেরোরিজমের কোনো আভাস কোনো অবস্থাতেই স্বীকার করেনি। বাংলা ভাই সম্পর্কে বলা হয়েছে ইটস এ মিডিয়ার সৃষ্টি, স্পষ্ট বলা হয়েছিল। তারপরে 63 জেলায় বোম ফাটার পরে বিচারক মরার পরে সরকার টনক ছিল, টাস্ক ফোর্স করেছিল, গুলজার সাহেব ছিলেন সেই টাস্ক ফোর্সের হেড, উনি অবশ্যই পিলখানায় হত্যাকাণ্ড অনেকে মেরে ফেলা হয়েছে। আমি শেষ করে দিচ্ছি, মুসলিম কান্ট্রি হওয়ার অনেক যন্ত্রণা, যেহেতু আমার ভাই ইসলামী আন্দোলনের নেতা, আমাদেরকে খুব দ্রুত টেররিস্ট ব্লেম দেওয়া যায়, সত্য মিথ্যা, এবং এটা নিয়ে নোংরা রাজনীতি হয়। তো আমাদেরকে খুব সাবধানে রাজনীতি করতে হবে। বাংলাদেশ একটা এমার্জিং মুসলিম কান্ট্রি, প্রোগ্রেসিভ মুসলিম কান্ট্রি, অ্যামেজিং প্রসপেক্ট আছে। লিবারেল ভাবে, ইনক্লুসিভ ভাবে দেশ চালালে এখানে কোনো ষড়যন্ত্র হবে না। না হলে হঠাৎ করে দেখবেন টেররিস্ট অভিযোগ আসবে, হঠাৎ করে প্রিএমটিভ স্টেপস আসবে, স্যাংশন আসবে। জি, ধন্যবাদ। আমরা একটু মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছে আসি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম তিনি বলেছেন যে জুলাইয়ের সুযোগ নষ্ট হয়েছে ক্ষমতার রাজনীতি। আসলেই কি ক্ষমতার রাজনীতি জুলাইয়ের সুযোগ নষ্ট করেছে? হ্যাঁ, এটা তো অত পরিষ্কার বিষয়, কারণ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল এবং যে সুযোগ তৈরি হয়েছিল, সে সুযোগ তো কাজে লাগানো যায় নাই। এখানে আসলে রাষ্ট্র সংস্কারের যেই দাবিটা উঠেছিল, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছিল, এটা তো কোথাও তো কোনো সংস্কার হয় না। খোদ সরকারি দলের নীতি নির্ধারকরা বলছে যে কোথাও কোনো পরিবর্তন হয় না, ঘুষ দুর্নীতি সব জায়গায় বহাল তবিত সবই আছে, তারপরে চাঁদাবাজি আছে, দলীয়করণ আছে, সবই তো আছে। তো তাহলে এখানে আমরা জুলাই থেকে কী পেলাম? আসলে তো এখানে মানে রাজনীতি, আমাদের রাজনীতি কালচার যে অতীতে যা ছিল তাই তো আছে, তাই না? এখানে কিছুই তো আসলে ওইভাবে মৌলিকভাবে রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন হয় নাই। অতএব তিনি তো যথার্থই বলেছেন যে আসলে এই যে রাজনীতির আকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষ, এটা আসলে আমাদের জুলাইয়ের এই অর্জনটাকে ব্যাহত করে ফেলেছে। আমরা এটা চাই নাই আসলে। এখানে যে আপনি যে বললেন যে সংস্কারের বিষয় এবং সংবিধান সংস্কারের বিষয়, মান্না ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন যে ম্যান্ডেট অনুযায়ী যাবে। তো ম্যান্ডেট তো দুই ধরনের হয়েছে। একটা ম্যান্ডেট তারা 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে মানে জাতীয় নির্বাচনে, কিন্তু 70% ভোট তো সেই ইয়ার পক্ষে, সনদের পক্ষে গণভোটে মানুষ ম্যান্ডেট দিয়েছে। ওই ম্যান্ডেটটাকেও তো পাশ কাটানোর কোনো সুযোগ নেই। এবং এখানে মৌলিক যে সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলো না হলে তো আসলে আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল এবং জুলাই আন্দোলন যে কারণে হয়েছে, যে কারণে ছাত্ররা জীবন দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, ওই রাষ্ট্র তার আমরা পাবো না। এবং সেই অতীত রাজনৈতিক কালচার, ফেসিবাদের আমলে যা হয়েছে, দলীয়করণ হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘুষ হয়েছে, সব কিছু হয়েছে, এগুলো থেকে যাবে। অতএব এখানে যদি সংবিধান তাদের মতো করেই, তাদের এজেন্ডা অনুযায়ী, তাদের ইশতেহার অনুযায়ী যদি সংবিধান পরিবর্তন করে, তাহলে সেটা তো একটা দলীয় সংবিধান হবে, সেটা তো আর জাতীয় সংবিধান হবে না। সেখানে তো আর এই জুলাইয়ের চেতনা ধারণ করে সংবিধানের সংস্কার বা সংবিধানের পরিবর্তন সেটা হচ্ছে না। অতএব এখানে আমি মনে করি যে বিএনপির এটা বোঝা উচিত, বিরোধী দলের হাতে নতুন কোনো অস্ত্র তুলে দেওয়া উচিত না। যে বিরোধী দল এখন আন্দোলনে নেমেছে, কেন নেমেছে? সেটা তো এই কারণেই
এই কারণেই নেমেছে আমাদের এখন সময় তাদের শেষ। একটা দাবি যে এই জুলাই সনদকে কেন্দ্র করে আন্দোলন হবে, আমরা আন্দোলনে যাব। এই যে উচ্চ কক্ষ পিআরের ভিত্তিতে হবে এই ব্যাপারে জি। বিএনপি ছাড়া সবাই একমত ছিল। তো জি, সেটা অনেক সেটা তো ধন্যবাদ। সেটা তো তারা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা যদি হয় তাহলে যে উচ্চ কক্ষ তারা তাদের এজেন্ডা অনুযায়ী তাদের ইশতেহার নিয়ে আসে, আমাদের সময় তাহলে একদম তো শেষ। সেটার কোনো ফায়দা নেই। জি, অনেক হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের সঙ্গে বলার জন্য। আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।